হ্যালো, দিস ইজ বংরূপা। তোমরা দেখছো বংরূপা এন্টারটেইনমেন্ট। আর আজকে আমি চলে এসেছি বক বক উইথ বংরূপা সেগমেন্টে। আর আমার সাথে যিনি আজকে আছেন তার পরিচয় হয়তো আলাদা করে আপনাদের দেওয়া মানে দরকারই হবে না, কারণ আমার সাথে আছেন আজকে নৃত্য প্রশিক্ষক ডক্টর অর্কদেব ভট্টাচার্য। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। ঘুমাবো কেতকী সুবাস শয়নে, চাঁদের কিরণে করিব স্নান। মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব পান। আমরা মলয় বাতাসে ভেসে যাব, শুধু কুসুমের মধু করিব। ফার্স্টে থ্যাংক ইউ আমার চ্যানেলে আসার জন্য। অনেক ধন্যবাদ। আমি একটা ছোট্ট কথা দিয়ে শুরু করি যে ছোটবেলাটা মানে ছোট থেকে বড় হওয়াটা কিভাবে হয়েছে, কিভাবে কেটেছে আর কি। হ্যাঁ, মানে আর 5 জনের যেরকম কাটে সেরকমই, মামার বাড়ি ঘুরে, পিসিদের বাড়ি ঘুরে, স্কুলের পড়াশোনা করে, যেরকম আর 5 জনের মতন করেই ছোটবেলাটা কেটেছে। পরিবর্তন আসে 1986 সাল। আচ্ছা, তখন সবে মধুসূদন মঞ্চ তৈরি হয়েছে। আচ্ছা, তো সেখানে আমাদের পাড়া থেকে মমতা শঙ্করের একটি নৃত্যনাট্য আজকের একলব্য মঞ্চস্থ হয়। তো আমি দেখতে যাই, বক্তব্য রাখেন শ্রী চন্দ্রদয় ঘোষ। ওনার বক্তব্য থেকেই আমি অনুপ্রাণিত হই। উনি বলেন যে ছেলেরা নাচ করে এবং তারা অনেক সময় মেয়েদের সমকক্ষ বা অনেক ক্ষেত্রে মেয়েদের থেকেও ভালো নাচে। তো সেই সময় আমি বাড়িতে এসে বলি যে আমিও নাচ শিখবো। বাড়ি থেকে কি সেই সাপোর্টটা পাওয়া হয়েছিল? হ্যাঁ, মানে বাড়ি থেকে ডিনায়াল ছিল না, আবার খুব একটা উৎসাহও ছিল না। ঠিক আছে, শিখতে চাইছে শিখুক, এরকম একটা ব্যাপার। সেই পথ চলা শুরু। তারপরে ধীরে ধীরে নাচের প্রতি আগ্রহ, ভালোবাসা, পড়াশোনার পাশাপাশি নাচের সঙ্গে জড়িয়ে পড়া। তারপরে একটা সময় চাকরি ছেড়ে দেওয়া। চাকরি কোথায়? চাকরি অ্যাকচুয়ালি আমি মার্কেটিং ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করি, বিএসসি পড়ছিলাম আশুতোষে। সেই সময় আইআইএম থেকে মার্কেটিং ম্যানেজমেন্ট করি ডিপ্লোমা, এবং সেই সূত্রে মানে ইনসিডেন্টলি পড়াশোনাটাও করতে ভালোবাসতাম। তো সেক্ষেত্রে আমি পুরো 4টে সেমিস্টারে আমি টপ করি। তো তারপরে আমার চাকরি অনেকগুলো অফার আসে, তার মধ্যে আমি বম্বেতে যাই, বম্বেতে 3 মাস কাজ করি, কিন্তু ভালো লাগে না। ভালো লাগে এই দর্শক, এই সন্ধে হলে মঞ্চ, এই যে আনন্দ, এবং যে আনন্দটা নিঃস্বার্থ, নির্মল, যার মধ্যে কোনো রকম দেওয়া নেওয়া নেই, শুধুই গ্রহণ করা, এই আনন্দটা থেকে বঞ্চিত হতাম। সব জায়গাতেই মনে হতো ভীষণ কোথাও না কোথাও স্বার্থ জড়িত। মানে একটা ফিনান্সিয়াল যে ব্যাপারটা, আমরা একটা নিশ্চিত ভবিষ্যৎ চাই প্রত্যেকে, সবাই। তো সেক্ষেত্রে মনে হয়নি যে একটা নিশ্চিত ভবিষ্যৎ ছেড়ে নাচে, তো মানে তখন যখন আসছেন আমাদের, আমি অ্যাজ এ মানে ডান্সার মনে হয় যে একটা নিশ্চিত ভবিষ্যৎ আমার হয়তো নেই, কিন্তু তখন মনে হয়নি যে এরকম। ভীষণই মনে হয়েছিল, কেন যে সময় আমি চাকরি করি সে সময় আমার হাতে পেতাম, মানে আমি বলছি ওয়ে ব্যাক 93-94-এ, সেই সময় আমি হাতে পেতাম 12,000 টাকা। আচ্ছা। তো সেই চাকরি ছেড়ে যখন আমি কলকাতায় এসে আবার সেটেলড হওয়ার চেষ্টা করি, তখন আমার ইনস্টিটিউট তৈরি করি 1995 সালে, নিহারিকা সেন্টার ফর পারফর্মিং আর্টস। তার সাথে সাথে সেই একই বছর নেহেরু চিলড্রেন্স মিউজিয়ামে আমি শিক্ষক হিসেবে যুক্ত হই, এবং সেন্ট জেভিয়ার্স কলেজেও থিয়েট্রিক্যাল জাভেরিয়ান থিয়েট্রিক্যাল সোসাইটি ছিল,
সেখানেও অ্যাজ এ কোরিওগ্রাফার আমি যুক্ত হই। আচ্ছা তো সেটা সব মিলিয়ে হয়তো আমার কাছে মাসে 2000 টাকা আসতো, অর্থাৎ 12,000 থেকে লাভ দিয়ে একদম, সেটা 2000-এ। সেটাই, এটা- কিন্তু আমার কখনো মনে হয়নি, আমার কোথাও একটা মনে হতো যে আমার কাছে আনন্দটাই বড়। মেল যারা ডান্সার রয়েছে তাদেরকে অনেকেই মানে কটাক্ষ চোখে, একটা ছেলে নাচ করবে, মানে যারা নাচ সম্পর্কে কিছু বোঝেই না, আমি সাধারণ মানুষ হিসেবে বলেছি, যারা সাধারণ মানুষ যারা নাচ সম্পর্কে কোনো আইডিয়া নেই, এখনো আমরা দেখতে পাই যে একটা মেল ডান্সার মানে যে ছেলে নাচ করবে। তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আসলে কিছু মানুষ থাকে যারা কখনোই সন্তুষ্ট হয় না, একদম। সমাজের মুখে ছাই দিয়ে মানুষের কাজ করে যাবে। এবং ওই যে বললাম যে পড়াশোনাটাও পাশাপাশি যখন চলছে, তখন খুব একটা গুরুত্ব দেয়নি কেউ। গুরুত্ব দেওয়াটা শুরু করলো যখন আমি পুরোপুরি রবীন্দ্র ভারতীতে চলে এলাম, তখন বরং প্রশ্নের ঝড় উঠলো যে ও কি করবে, এরকম একটা নিশ্চিত জায়গা ছেড়ে চলে আসলো, কি করবে। তো সেই সময় বাবা বলতেন যে কিছু তো একটা করবে, কেউ তো না খেয়ে মরবে না, ওর যেটা আছে ভাগ্যে ও সেটাই করবে। আর আমাকে জিজ্ঞেস করা হলে বলতাম যে আসলে যে মানুষের যেটা, কারোর তো মদের নেশা থাকে, কারোর নানান রকম নেশা থাকে, আমার এইটা নেশা। তো এইটা আমি না করলে আমি বাঁচবো না। উদয় শঙ্কর ঘরানার আপনি, তো সেক্ষেত্রে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে মমতা শঙ্করকে নিয়ে কয়েকদিন আগে একটা কন্ট্রোভার্সি হয়েছে যে মেয়েদের শাড়ি পরা নিয়ে, খুব রিসেন্ট। তো সেই ব্যাপারে অনেক তোলপাড় অনলাইন, মানে অফলাইন অনলাইন মিডিয়া, ফেসবুক, ইউটিউব, সব জায়গায়। তো সেক্ষেত্রে আপনার কি বক্তব্য আছে? উনি যেটা বলেছেন, উনি কিন্তু খুব ভালো করে দুটো জায়গা বলেছেন। প্রথম কথা উনি বলেছেন যে প্রত্যেকটা সাজ তার পেশার সঙ্গে যুক্ত, একদম, এটা উনি খুব ভালো করে বলেছেন। এবং তার সঙ্গেও বলেছেন যে আমি কিন্তু কোনো পেশাকে অশ্রদ্ধা করি না। তারপরে যে জায়গাগুলো উঠেছে তারা তার মানে ধরে নিতে হয় তারা সেটাকে পার্সোনালি নিয়েছে। আমি শাড়িটা বুকটাকে কভার করে পরবো না বুকটাকে কভার করে পরবো না, সেটা কিন্তু কোথাও না কোথাও আমার পেশার সঙ্গে আমার মানসিকতার প্রতিফলন। আমাদের প্রফেশনে অনেক ছেলে আছে যারা এখন আপনারা দেখবেন রিলস বানাচ্ছে, তারা জিন্সের প্যান্ট পরে, শার্ট পরে তারা কিন্তু রিলস বানাচ্ছে। আমি কিন্তু তাদের বিরুদ্ধে বলতে পারি না, আমি পছন্দ করি না বলে তারা এটা করতে পারে না। আমি বড়জোর বলতে পারি আমার ভালো লাগে না, আমার মনে হয় যে এই পোশাকটার মধ্যে কোথাও একটা নৃত্যশিল্পীর যে পরিচয় সেটা আমি বহন করি। উনি কিন্তু এই কথাটাই বলতে চেয়েছেন, আমার পছন্দ একদম গোড়াতে, আমার পুরনো পন্থা পুরনো জিনিস পছন্দ। আপনি ভালো করে যদি শোনেন, একদমই শুনেছি, উনি শুরুতেই বলেছেন যে আমার কিন্তু পুরনো জিনিস, পুরনো পন্থা, পুরনো আচার রীতি পছন্দ। সেই হিসাবে তাই না, এটা উনি ওনার মতামত জানিয়েছেন। উনি কোন মহিলা শাড়ির আঁচলটা বুকটা না ঢেকে পড়েছেন তাদের বিরুদ্ধে নিন্দে করেননি, তাদেরকে ছোট করেননি। তাহলে যারা পার্সোনালি নিয়েছেন তাদেরকে বুঝতে হবে যে তারা ওইটা করে কনফিডেন্ট নয়। নৃত্যশিল্পী হিসেবে যখন আপনি দেখছেন যে দেবজিৎ, আমাদের হিরো সুপারস্টার যাদেরকে আমরা চিনি, প্রসেনজিৎ, তারাও তো একটা ধরনের নৃত্য করছে, মানে আর আপনি এক ধরনের নৃত্যশৈলীর সাথে যুক্ত, কি মনে হয় যে ওইটা মানে খারাপ ভালো হিসাবে কিভাবে জাজ করবেন এই নৃত্যশৈলীটাকে? প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। আসলে দেখুন, আমাদের যে সমাজটা তার তো অনেকগুলো অংশ, এবং আপনি চিন্তা করে দেখুন একটা সময় কলকাতাতে বড় হোটেল বলতে গ্র্যান্ড হোটেল বা গ্রেট ইস্টার্নকে বোঝানো হতো। তারপরে তিল তিল করে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল এসছে, ক্যান্ডেল ওয়ার্ড এসছে, তারপরে একটা সময় হায়াত এসছে, আইটিসি রয়্যাল এসছে, তাজ বেঙ্গল এসছে, এখন আরো আসছে। পাশাপাশি আপনি দেখুন শিয়ালদাতে স্টেশনের পাশে কিন্তু প্রচুর মেস তৈরি হয়েছে, যাদবপুরে প্রচুর মেস তৈরি হয়েছে, এবং আপনি দেখবেন দুটোতেই কিন্তু সমানভাবে প্রতিদিনই ক্লায়েন্টস কাস্টমার্স আসছে।
কোথাও কি মনে হয় যে আপনার যে ওই নৃত্য শিল্পে ওই নৃত্য যে শৈলীটা আছে সেখানে আপনারা যেই ঘরানার থেকে বড় হয়েছেন সেটা চাপা পড়ে যাচ্ছে ভিড়ে? কখনো মনে হয়নি? আমার কখনো মনে হয়নি। তার কারণ হচ্ছে যে সবসময় যেটা খুব দামি, যেটা দুর্লভ, সেই অবধি পৌঁছানোর ক্ষমতাটা খুব মুষ্টিমেয় লোকের থাকে। ঠিক সেরকম ক্লাসিক্যাল নাচ করাটা যদি সবার দ্বারা সম্ভব হতো তাহলে সে রাজা হতো না। এখন রিসেন্টলি ভোট আসছে, তো সেক্ষেত্রে রাজনীতি নিয়ে কতটা এখন সরগরম হচ্ছে পশ্চিমবঙ্গ, তো সেক্ষেত্রে কি মনে হয় যে আপনি কি রাজনীতি নিয়ে কতটা ওয়াকিবহল? রাজনীতি সম্পর্কে মনে হয় যে আমি রাজনীতিতে কোনোদিন যুক্ত হব বা কোনোদিন এইটা নাচ ছাড়াও বা রাজনীতি নিয়ে চর্চা করবো, এরকম কিছু? রাজনীতির মধ্যে সরকারের কাছে একটা সংস্কৃতি দপ্তর থাকে। যদি সরকারের সংস্কৃতি দপ্তরের কোনো অধিকর্তার জায়গা আমি পাই, আমি নিশ্চয়ই যাব, যেখানে আমার সাবজেক্টটাকে নিয়ে চর্চা করার জায়গা আছে। সাধারণত দেখি কি শিল্পীদের যখন একটা জায়গায় পৌঁছে যায় কোনো এক শিল্পী, আরেকজন শিল্পী টেনে নিচে নামানোর চেষ্টা করে, সিঁড়ি দিয়ে উঠতে দেয় না। এটা শিল্পীদের মধ্যে হয়তো এই ট্রেন্ডিংটা চলে। তো কখনো কি এটা ফেস করেছেন যে? ভীষণভাবে। প্রতিনিয়ত। আমি আমার বলতে বাধা নেই, আমি খোলাখুলি বলছি। আমি যখন ইউনিভার্সিটিতে MA পরীক্ষা দেব, তখন ইউনিভার্সিটির কিছু প্রফেসরের কাছে বাড়িতে গিয়ে পার্সোনালি পড়াশোনা করার চল চালু হলো। আচ্ছা আচ্ছা। যেহেতু তার আগে আমি মার্কেটিং ম্যানেজমেন্ট পড়েছি এবং তার জন্য বিপুল টাকা খরচা হয়ে গিয়েছে, সুতরাং আমার পড়াশোনার খরচ আমাকেই চালাতে হবে। তো আমি একজন প্রফেসরকে বলেছিলাম, স্যার আপনি ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন না কেন, কেন বাড়িতে গিয়ে পড়তে হচ্ছে? তখন বললো, তুই বড় বাচাল, তুই বড্ড বেশি কথা বলিস, তোকে আমি পরীক্ষার সময় দেখে নেব। তো উনি আমাকে ওনার সাবজেক্টে এবং আরেকটা সাবজেক্টে ফার্স্ট ক্লাস মার্কস পেতে দেননি। আচ্ছা আচ্ছা। তো তাতে যেটা হয়, পুরো ইউনিভার্সিটিতে অল ডান্স ডিপার্টমেন্টে আমি 4th আসি, ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমি থাকি না। এবং সেই দিন যেদিন রেজাল্ট বেরোয়, সেদিনকার আমি ওইখানে গাছের তলায় দাঁড়িয়ে বলেছিলাম, এই রেজাল্টটা শেষ কথা নয়, মঞ্চটা শেষ কথা। যখন আমি নেট কোয়ালিফাই করি, তখনও রবীন্দ্রভারতীতে যখন আমি ইন্টারভিউ দিতে যাই, আমাকে ঢুকতে দেওয়া হয় না। আমার জায়গায় যাকে নেওয়া হয় তার নেট ছিল না, অথচ তখন UGC থেকে নেট কোয়ালিফাই হওয়া সত্ত্বেও আমাকে নাকচ করে দেওয়া হয়। এবং সেই সময় শুভঙ্কর বাবু ভাইস চ্যান্সেলর। সেই সময় এই অন্যায়টা প্রকাশ্যভাবে হয় এবং খুবই খারাপ ভাবে। উনি প্রায় বেশ কিছুটা নগদ টাকা নিয়ে একজনকে রবীন্দ্রভারতীতে অধ্যাপনা করার জন্য নিযুক্ত করেন, এবং যারা রবীন্দ্রভারতীতে তাকে রিক্রুট করেছেন তাদের দিকে আমার সেই প্রশ্ন ছুড়ে দেওয়ার আজকে আমার মনে হয় যে সেটুকু আমার জোর আছে, যে যাদের হাতে তুলে দিয়েছেন দায়িত্ব, তারা কি সত্যি পারবে রবীন্দ্রভারতীর মান ধরে রাখতে? আজকে যারা দিয়েছেন তারাই কিন্তু বীতশ্রদ্ধতার প্রতি। আমাকে নাকচ করা হয়। সাফার কে করছে? আমাকে ঢোকবার সময় বলা হয় এতখানি যে তুমি 1 লাখ টাকা জমা দাও, তোমাকে আমরা করে দেব। এবং যেদিনকার আমার সে সময় VCর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করা থাকে, আমাকে নিচ থেকে আটকে দেওয়া হয়, VCর সঙ্গে দেখা করতে দেওয়া হয় না। এবং VCর PA প্রায়র অ্যাপয়েন্টমেন্ট থাকা সত্ত্বেও আমি যাওয়ার পরে আমাকে আটকে দেওয়া হয়। আমার প্রত্যেকটা জায়গায় আমি প্রথম বাঙালি ভারতনাট্যম মেল ডান্স, হ্যাঁ, সে রাজ্য সঙ্গীতে ফার্স্ট হওয়া হোক, কলকাতার বাঙালি হিসেবে দোভাল লেনে প্রথম মেল ডান্সার বলুন, বঙ্গ সম্মেলনে যাওয়া বলুন, আজকে ইউনেস্কো যাওয়া বলুন, নেট কোয়ালিফাইড বলুন, ন্যাশনাল স্কলারশিপ বলুন, কলকাতার বাইরে গিয়ে ভারতনাট্যম শেখা বলুন, বাঙালি হিসেবে, পুরুষ নৃত্য শিল্পী হিসেবে সবকিছুই আমি প্রথম করে গিয়েছি। আচ্ছা। কিছু তার রেকর্ড নেই, তার রেজাল্টস নেই, এবং সেটাও যদি দেখেন, তার একাডেমিক রেজাল্ট যদি দেখেন, আমি পারফর্মিং আর্টস যদি না দিয়ে দেখি, সেটাও পুয়ার সেকেন্ড ক্লাস, নট ফার্স্ট ক্লাস। তাহলে কিসের জন্য তাকে নিয়ে বসিয়েছেন? তো সেটা তো আপনাদের ভেতরকার ব্যাপার, আপনারা ভেতরে জল ঘোলা করে তাকে নিয়ে বসিয়েছেন। এটা তো আমি সরাসরি মন খুলেই বলতে পারি যে এই অন্যায়ের জন্য সাফার কারা করছে। আপনার মতো এই গলার জোরটা সবার যেন থাকে। পরিবারে কে কে আছে? পরিবারে আমার বাবা আছেন, ছেলে আছে। ভালো বাবা হিসেবে নিজেকে কত নাম্বার দেন? 7। কেন? আউট অফ 10 আপনি 7 দিচ্ছেন কেন?
তার কারণ হচ্ছে যে আমার নিজের জগৎ, আমার নিজের কাজ, আমার নিজের কর্মস্থল, এগুলোতে আমাকে অনেক সময় দিতে হয়। আচ্ছা, সেই সময় এবং অনেক ইনভলভমেন্ট থাকতে হয়। তার কারণ অর্থ উপার্জনটাও আমার কাঁধে। আমি তো সম্পূর্ণ সংসারে সময় দিতে পারি না। একজন সিঙ্গেল প্যারেন্ট হিসেবে তার উপার্জনটাকে কমিয়ে সে তো সেই সংসারে সময়টা দিতে পারে না, তাহলে তো সংসারটা চলবে না। ডেফিনেট। এবং আরেকটা জায়গা হচ্ছে যে আমাদের যে এই যে ফিল্ড, আমাদের যে শিল্প সংস্কৃতির জায়গা, সেখানে কিন্তু একটা দৈনন্দিন যুদ্ধ। অর্থাৎ আপনি একটা জমি জোগাড় করেছেন, কিন্তু আপনি যদি রোজ ওইখানটায় না গিয়ে বসেন, 2 দিন না বসলে 3 দিন ওই জায়গাটা তো অন্য কেউ এসে বসে যাবে। অর্থাৎ আপনি সেখান থেকেও পালাতে পারবেন না। তারপরেও আপনাকে কর্তব্য করতে হবে সংসারে। তো সেই কর্তব্যটা তো অনেকটাই জোড়াতাপ্পি দেওয়া কর্তব্য। আমি স্কুলে যাই, কাজ করি, তার ফাঁকে সময় পেলে ছেলেকে হয় ফোন করি, নয় ভিডিও কল করি, আচ্ছা। মানে সেটাকে কম্পেনসেট করার চেষ্টা করি। রাত্রিবেলা ফিরে এসে তার সাথে 10 মিনিট, তার সাথে আদর, খুনসুটি, ঘুষোঘুষি, মারামারি, সমস্ত কথা, রাজ্যের কথা, দুজন দুজনকে জড়িয়ে থাকা, সেটাও কম্পেনসেট করা হয়। ছেলে হিসেবে যদি দেখি, নিজেকে কত নাম্বার দেবে? 4। কেন এত কম কেন? তার কারণ হচ্ছে যে প্রথম যে জায়গাটা, সেটা হয়তো আমার বাবা অনেক বেশি খুশি হতেন আমি যদি আজকে অধ্যাপনা করতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং হয়তো উনি খুশি হতেন যদি আমি মার্কেটিং ম্যানেজমেন্ট। কোথাও কি ওনার মনে কি ক্ষোভ জমা হয়? কোথাও তো একটা ক্ষোভ আছে, সেটা আমি বুঝি। দ্বিতীয়ত হচ্ছে যে উনি হয়তো আমাকে একটা অন্যরকম কিছু এক্সপেক্ট করেছিলেন। ওনার মানসিকতা, ওনার যেভাবে জীবন দেখা, আমি সেভাবে জীবনকে দেখি না। তো দুজনের জীবনের দৃষ্টিভঙ্গিটা বেশ আলাদা। তো সেই জায়গাতে তার আমি তো ওনার মনের মতন হলাম না। অর্কদেব ভট্টাচার্যের সব থেকে খারাপ গুণ কি আর সব থেকে ভালো গুণ কি, যদি আমি জিজ্ঞেস করি? সব থেকে খারাপ গুণ হচ্ছে আমি যে কথাটা সত্য, সেই কথাটা আমি পেছনে বলি না। আচ্ছা। মানে আমার যদি মনে হয় আপনি এটা অন্যায় করেছেন, আমি সরাসরি আপনার মুখের উপরই বলে দেবো। এটা আমার সবচেয়ে খারাপ। এটা আমরা ভালো হিসেবেই দেখে নিতে পারি। এটার জন্য আমার অনেক বেশি শত্রু। কেন আমি পেছনে খুব একটা কথা বলি না, ডাইরেক্ট, একদম ডাইরেক্ট। আর আমার পেছনে যারা কথা বলে তাদেরকে নিয়ে আমি খুব একটা বদার করি না। আর ভালো হচ্ছে যে যেটা ভালো সেটা হচ্ছে যে আমি একটু বেশি বোধহয় লোকের জন্য ভাবি। আচ্ছা। মানে যে যখন যে রকম সাহায্য চায়, সেটা আমার সামর্থ্যের মধ্যে। আর্থিক সাহায্য করার মতন আর্থিক সংগতি আমার নেই, কিন্তু আমার যেটুকু মানুষের সঙ্গে যোগাযোগ আছে, সেই যোগাযোগ দিয়ে তাকে কোনো রকম ভাবে যদি একটা মানুষের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়ে সাহায্য করে দেওয়া যায়, সেইটা আমার সবসময় চেষ্টা থাকে। আমার কাছে যে সমস্ত ছেলেমেয়েরা শিখতে আসে, তাদের একটা নিয়মিত রোজগারের ব্যবস্থা যদি করে দেওয়া যায়। জীবনে অতীতে যখন অনেক কাজ করে এসছে, কখনো কি কোনো কাজের জন্য আফসোস হয় যে এই কাজটা না করলেই হয়তো ভালো হতো? হ্যাঁ, হয়তো বিয়েটা না করলেই ভালো হতো। বিয়েটা করার পরে আমার কাজ করার যে গতি, আচ্ছা, বরং আমার স্ত্রী চলে যাওয়ার পরে আমার হয়তো একটা সময়ের জন্য সেটব্যাক হয়, স্বাভাবিক। আমাদের 20 বছরের সংসার জীবন, তারপরে যখন কোভিডের সময় আমাদের যা হলো আর কি, তো তারপরে যে সময়টা সেটা খুবই সমস্যার ছিল। কিন্তু তারপরে আমি দেখেছি যে আমার কোথায় যেহেতু ওই দায়টা মুক্ত হয়ে গেল, অর্থাৎ সাংসারিক দায়টা নেই, এবং ছেলের বা বাবারও খুব একটা আমার কাছে প্রশ্ন নেই, কৈফিয়ত চাওয়ার জায়গা নেই। আমার মনে হচ্ছে আমি নাচের জন্য অনেক বেশি সময় দিতে পারছি, নাচের জন্য অনেক বেশি কাজ করতে পারছি। লাইফে যদি কোনো কিছু রাবার দিয়ে রেজার দিয়ে মুছে দেওয়া যেত, কোন মোমেন্টটাকে একটু মুছে দিতে চাইবে? বিয়েটাকেই মুছে দিতে। ওটাই ওটা নিয়ে একটা মানে এখন মনে হয়, আগে কখনো মনে হতো না, কিন্তু এখন মনে হয় যে আমি অনেকটা সময় নষ্ট করেছি। ফিউচারে যে আপকামিং কি কি প্রজেক্ট আছে, কি কি কর্মের সাথে যুক্ত মানে হবেন বা হচ্ছেন,
আমার দরকার কিছু এনজিও বা কিছু আর্থিকভাবে যাদের সঙ্গতিটা বেশ ভালো তাদের, সেটা হচ্ছে যারা ওল্ড এজ হোমে থাকেন, যারা অরফ্যানেজে থাকেন, যারা শারীরিকভাবে এবং মানসিকভাবে ডিফারেন্টলি এবল, তাদের জন্য যদি নাচটাকে নিয়ে যাওয়া যায়, অসাধারণ তাদের চিন্তাভাবনা। জীবনে যদি আনন্দ দেওয়া যায়, অসাধারণ। সেটা তো নির্মল আনন্দ। কিন্তু সেইটা করবার জন্য এটা তো বিনা পয়সার কাজ, ভলেন্টিয়ারি কাজ। তো তার জন্য করতে গেলে যে সেট আপের যে খরচ, সেটা যদি বহন করার মতন কোনো অর্গানাইজেশন আমার সঙ্গে যুক্ত হন, যোগাযোগ করেন। প্লিজ আপনারা একটু যুক্ত হন। একটা খুব ভালো একটা প্রস্তাব উনি রাখলেন আপনাদের সামনে। যদি কেউ ইন্টারেস্টেড থাকেন, প্লিজ আমি নিচে স্যারের নাম্বারটাও আমি দিয়ে দিচ্ছি, তো এই নাম্বারে যোগাযোগ করে প্লিজ ডেফিনেটলি স্যারের সাথে কথা বলবেন। আচ্ছা, সব শেষে বংরূপা এন্টারটেনমেন্টের দর্শকদের জন্য কি বলতে চান, কি বার্তা দিতে চান? বংরূপা এন্টারটেনমেন্টকে দেখুন, আরো বেশি করে চ্যানেলটাকে পপুলার করুন, আরো বেশি করে সাবস্ক্রাইব করুন, আরো বেশি করে চ্যানেলটার ভিউয়ার্স বাড়ান, যাতে এই চ্যানেলটা খুব শীঘ্রই অনেক অনেক পপুলারিটি গেইন। আর আপনাদের মতো কিছু গুণী মানুষের কথা যাতে যেটা অজানা কথা, আমি যেন সবাইকে পৌঁছে দিতে পারি, একদম। এটা সবার জানা দরকার। এটা আমাদের কাছে ইন্সপায়ারিং, ভীষণ আমাদের ভালো। কাছেও খুব ভালো লাগার একটা জায়গা, যে এরকম মন খুলে কথা বলতে পারার জন্য একটা প্ল্যাটফর্ম। থ্যাংক ইউ সো সকলে ভালো থাকবেন।